পারমাণবিক উত্তেজনা থামাতে এবার ইতিবাচক ইঙ্গিত দিল ইরান যুক্তরাষ্ট্র। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম কখনো অস্ত্র তৈরির কাজে ব্যবহার হবে না বলে জানায় তেহরান। দীর্ঘদিনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থানের পরিবর্তন ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘে ইরানি প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণমূলক পদক্ষেপ নেবে না, সমস্যা সমাধানে ইরানের সাথে আলোচনা করছে। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের আগে তেহরান ওয়াশিংটন পারমাণবিক বিষয়ে 5 বার আলোচনায় বসেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পশ্চিমাদের বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতকতার অভিযোগ দিয়েছে। যুদ্ধের পর থেকেই আলোচনার সব রাস্তা বন্ধ রয়েছে। ইরানি একটি সূত্র জানিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার জন্য মধ্যস্থদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বারবার বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি মঙ্গলবার ঘোষণা করেছেন কোনো হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করছে, কিন্তু তেহরান কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগের জন্য প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া শেষ হবে 27 সেপ্টেম্বর। এই 3 দেশ বলেছে তেহরান চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে। ইরান যদি জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশ নিশ্চিত করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে আনে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তাহলে ইউরোপীয় শক্তিগুলো 3 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। স্টিভ উইটকফ বলেছেন তারা স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছেন। এর মধ্যে চূড়ান্ত নিষেধাজ্ঞা বা স্ন্যাপব্যাক নিয়েও আলোচনা করছেন। যদি এটি সম্ভব না হয় তবে স্ন্যাপব্যাকই বাস্তবায়িত হবে। তিনি এটিকে পরিস্থিতি মোকাবিলার সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। শেষ মুহূর্তের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞার ভয়ে কূটনীতিকরা মনে করছেন ইরানের সাথে ইউরোপিয়ানদের আলোচনার সাফল্য অর্জন করা কঠিন হবে। তেহরান এখনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রতিরোধে সক্ষম, যদিও ইরান এখনও সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন তেহরানের সঙ্গে এখনও চুক্তি করা সম্ভব, তবে চুক্তি কার্যকর করতে হলে তেহরানকে 3 দেশের নির্ধারিত শর্তগুলো মেনে চলতে হবে। 2 ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন ইরান E3 দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন বুধবার পুনরায় আলোচনায় বসেছে। 27 সেপ্টেম্বরের যদি তেহরান ও E3 কোনো চুক্তিতে পৌঁছায়, তবে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপিত হবে। ইরানের অর্থনীতি ইতিমধ্যেই 2018 সালের ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার প্রভাবে কঠিন পরিস্থিতিতে রয়েছে। স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হবে। এতে অস্ত্র, ইউরেনিয়াম সমৃদ্ধি ও পুনঃ প্রক্রিয়াজ্ঞা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম, আন্তর্জাতিক সম্পদ জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণ সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত। ভারতের ক্ষেপণাস্ত্র ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। মাঝারি পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রকে পরীক্ষামূলকভাবে সরাসরি রেল লাইনের ওপর থেকে উৎক্ষেপণ করে সাফল্য পেয়েছে দেশটি। আগের পরীক্ষাগুলো সফল হলেও ট্রেন ভিত্তিক উৎক্ষেপণ কৌশল ভারতের জন্য একেবারে নতুন। ভারতীয় রেলওয়ের থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে দেশটি প্রতিরক্ষা ব্যবস্থায় আরও গোপনীয় ও অপ্রত্যাশিত আক্রমণ ক্ষমতা অর্জন করেছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতেও চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন ট্রেন ভিত্তিক ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
রেলপথে মোবাইল লঞ্চারের মূল সুবিধা হলো প্রত্যন্ত অঞ্চল থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। সড়ক যোগাযোগ না থাকলেও রেল নেটওয়ার্কের প্রায় 70,000 কিলোমিটার বিস্তৃতি ভারতের জন্য বাড়তি সুবিধা এনে দেয়। যুদ্ধক্ষেত্রে শত্রুর নজর এড়াতে রেল সুড়ঙ্গ আদর্শ আশ্রয় হতে পারে। উৎক্ষেপণের আগে ক্ষেপণাস্ত্র সেখানে লুকিয়ে রাখা গেলে শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান গোপন থাকে। সময়মতো ট্র্যাকে এনে হঠাৎ আঘাত হানা সম্ভব হয়। রেলপথে চলমান লঞ্চার হঠাৎ পাল্টা আঘাতের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। ট্রেনের ভেতর ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা এবং প্রয়োজন মতো গন্তব্যে নিক্ষেপ করা যায়, যা প্রতিরক্ষা কৌশলকে আরও জোরদার করে। এই ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো রেল লাইনের সীমাবদ্ধতা। লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে হলে নির্দিষ্ট স্থানেই লঞ্চার বসাতে হয়। রেল লাইন নষ্ট হলে তাৎক্ষণিকভাবে লঞ্চারের গতিপথ বন্ধ হয়ে যাবে। বিশাল রেল নেটওয়ার্ককে সার্বক্ষণিক সুরক্ষিত রাখা তাই কঠিন কাজ। বিশ্লেষকরা বলছেন, ট্রেন থেকে অগ্নি প্রাইম নিক্ষেপ ভারতের কৌশলগত শক্তি আরও বাড়িয়েছে। এতে প্রতিরক্ষা পরিকল্পনা এখন আগের চেয়ে বেশি নমনীয় ও অপ্রত্যাশিত আক্রমণ পরিচালনায় সক্ষম। তবে রেল ভিত্তিক এই ব্যবস্থার নিজস্ব সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকিও থেকে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার পাকিস্তানে লুকিয়ে আছে এমন একটি গল্প যা শুধু অস্ত্রের নয়, এক অভূতপূর্ব কৌশল, ইতিহাস এবং প্রতিদ্বন্দ্বিতার গল্প। পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তি অর্জন করেছে এবং আঞ্চলিক নিরাপত্তার মানচিত্রে ক্রমাগত বদলাচ্ছে, সেই তথ্য সকলেরই জানা। 1970-এর দশকের গোড়ায় দক্ষিণ এশিয়ার উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান তখন নতুন স্বাধীন রাষ্ট্র, কিন্তু প্রতিবেশী ভারতের পারমাণবিক পরীক্ষা দেশটিকে নতুন ধরনের নিরাপত্তা ভাবতে বাধ্য করে। 1947 সালের এই পরীক্ষার পর পাকিস্তান নিজস্ব পারমাণবিক প্রোগ্রাম চালু করে। কিন্তু কিভাবে পেল পাকিস্তানের প্রযুক্তি? কে বানালেন এই বোমা? মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের এই প্রযুক্তি হাতে পাওয়ার মিশনে সর্বাগ্রে রয়েছে ডক্টর আব্দুল কাদির খান, যাকে বলা হয় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। তিনি একাধারে প্রশিক্ষিত একজন প্রকৌশলী ও পাকিস্তানের পারমাণবিক পদার্থবিদ ও পরমাণু বিজ্ঞানী। আব্দুল কাদির খান 1936 সালের 1 এপ্রিল ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পর তার পরিবার পাকিস্তানে স্থানান্তরিত হয়। তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইউরোপের বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পশ্চিমাদের দাবি, কাদির খান নেদারল্যান্ডসের ইউরেনো নামক পরমাণু কেন্দ্রে কাজ করার সময় গোপনে সেন্ট্রিফিউজের ডিজাইন ও প্রযুক্তি সংগ্রহ করেন। 1976 সালে তিনি পাকিস্তানে ফিরে কাহুতা রিসার্চ ল্যাবরেটরিজে একটি আদিবাসী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রোগ্রাম গড়ে তোলেন, যা অস্ত্র ও ইউরেনিয়াম তৈরি করার জন্য জরুরি ছিল। আন্তর্জাতিক বিধিনিষেধ সত্ত্বেও কাদির খানের প্রযুক্তি ও সামগ্রী সংগ্রহের জন্য ব্যাপক গোপন নেটওয়ার্ক সচল ছিল। পারমাণবিক প্রযুক্তি সরবরাহের বিতর্কে পড়ে তার নাম জড়িয়ে যায় ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায় বিভিন্ন অস্ত্র ইস্যুতে। 1984 সালের মধ্যে তার দল পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত সামগ্রী অর্জন করে এবং 1998 সালে প্রথম পারমাণবিক পরীক্ষায় তাকে প্রধান স্থপতি হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান সরকার। 1980-র দশকের মাঝামাঝিতে পাকিস্তান যথেষ্ট অস্ত্র ও ইউরেনিয়াম তৈরি করেছিল। প্রোগ্রামটি গোপনে সামরিক তত্ত্বাবধানে পরিচালিত হয়, যার মধ্যে 1974 সালে শুরু হওয়া প্রজেক্ট 706 অন্তর্ভুক্ত। পাকিস্তান 1983 সালে প্রথম সফল পারমাণবিক ডিভাইসের নীরব পরীক্ষা চালায়। 1998 সালের 28 মে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান চাগাই-1 নামের একাধিক পারমাণবিক ডিভাইস ভূগর্ভে বিস্ফোরণ করে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। আজ পাকিস্তান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক দেশ। আনুমানিক 165 পারমাণবিক যুদ্ধাস্ত্র হাতে রয়েছে দেশটির। কাশ্মীর ইস্যু এবং ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতাকে শুধুই প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ রাখেনি, বরং এটি আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রভাবিত করেছে। 2006 সালে পাকিস্তানি পারমাণবিক বোমার মাস্টারমাইন্ড কাদির খান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেও শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ হন। 1912 সালে তিনি রাজনৈতিক দুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এরপর কিছুটা নিভৃতচারী জীবন কাটান। অবশেষে করোনা আক্রান্ত হয়ে 2021 সালের 10 অক্টোবর মৃত্যুবরণ করেন।
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বৈচিত্র্যময়। দেশটি শুধু সুদূরপ্রসারী বড় অস্ত্র নয়, বরং ভারত বিরোধী কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। এর মাধ্যমে পাকিস্তান নিজেকে কৌশলগতভাবে নিরাপদ রাখতে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করতে চেয়েছে। এই গল্প কেবল প্রযুক্তি বা অস্ত্রের নয়, এটি সেই গল্প যেখানে ইতিহাস, কৌশল, প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তার সব দিক একসাথে মিলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রকে নতুন রূপ দেয়। পাকিস্তানের পারমাণবিক শক্তি শুধু শক্তির প্রতীক নয়, এটি দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষ্ণ সাগরের নতুন শিকারী ইউক্রেনের তৈরি ধ্বংসাত্মক সাবমেরিন ড্রোন টোলোকা। এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রুশ বাহিনীর কৌশলগত অবকাঠামো ও সামগ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়াকে ধরাশায়ী করতে ইউক্রেনের এই টোলোকা প্রমাণ করছে জেলেনস্কি বাহিনী কোনো অংশেই কম নয়। এজন্য চোখে চোখ রেখে পুতিনকে সতর্ক করার এক নীরব বার্তা। টোলোকা ড্রোন রাশিয়ার জন্য এক নতুন দুঃস্বপ্ন, যা মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর শক্তি কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। তবে পুতিনের রুশ বাহিনীর মাথায় যে হাত পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে যে ক্রিমিয়ান ব্রিজের পিলার থেকে শুরু করে অফশোর প্ল্যাটফর্ম ও বড় নৌঘাটিতে এর দীর্ঘ পাল্লার আঘাত সক্ষমতা, বিশাল বোঝা বহনের ক্ষমতা ও স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা এই সাবমেরিন ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য। মাইন ক্লিয়ারেন্স ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি এক অনন্য প্রযুক্তি। টোলোকাতাই কেবল একটি অস্ত্র নয়, এটি পানির নিচের যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে, যা আগে কখনোই দেখেনি বিশ্ব। টোলোকার পানির নিচের যুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে মাইন নিষ্ক্রিয়করণ ও কৌশলগত অবকাঠামোতে সরাসরি আঘাত হানার ক্ষমতা রয়েছে। ফলে রুশ বাহিনীকে এখন শুধু আকাশ ও সমুদ্র পৃষ্ঠেই নয়, পানির গভীরে ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করার চ্যালেঞ্জ মেনে নিতে হচ্ছে। এই প্রস্তুতি না থাকলে কৃষ্ণ সাগর দ্রুতই আরও বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত সংঘাতের ক্ষেত্রে পরিণত হবে। ইউক্রেন সেনাবাহিনী 3টি ভিন্ন মডেলে টোলোকার সাবমেরিন ড্রোন উপস্থাপন করেছে। প্রতিটি মডেল যুদ্ধের গতি প্রকৃতি অনুযায়ী ব্যবহৃত হবে। এই ড্রোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম। এর ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আরও কঠিন হয়ে উঠেছে, কারণ ড্রোনটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এটি যথাসময়ে পরিবর্তিত পরিবেশ অনুযায়ী পথ ও লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, টোলোকার আবির্ভাব কেবল একটি নতুন অস্ত্র নয়, এটি পানির নিচের যুদ্ধের নিয়মকেই বদলে দিচ্ছে। ক্রিমিয়ান ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণ সাগরের প্রতিটি নৌঘাটি এখন অতিরিক্ত সতর্কতার আওতায় রয়েছে। যুদ্ধ এখন আর কেবল আকাশেই সীমাবদ্ধ নেই, এটি পানির গভীরতায়ও এক নতুন মাত্রা পেয়েছে। রুশ বাহিনীর জন্য এই ড্রোনগুলো এমন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যার মোকাবেলা করা প্রায় অসম্ভব। কোনোভাবেই নীরব থাকবে না কাতার। যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়া হবে। পাল্টা জবাবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে দেশটি। হামলার জবাবে পাল্টা হামলা করতে অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কৌশল তৈরি করছে বলে জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব কঠোরভাবে দেওয়া হবে। শুধু ক্ষোভ প্রকাশেই যথেষ্ট নয়, বিষয়টি দেশের নিরাপত্তার জন্য গুরুতর। 9 সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হন। নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। হামলার সময় ভবনে হামাস নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বিস্ফোরণের পর এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং মানুষ আতঙ্কে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে। হামাসের মতে ইসরায়েলের হামলার রাজনৈতিক আলোচনায় বাধা সৃষ্টি করছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যে আলোচনা চলছে তাতে ইসরায়েল কোনো অগ্রগতি হতে দিচ্ছে না। এতে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রতিক্রিয়া আসবেই এবং এটি সঠিক পরিকল্পনা অনুযায়ী হবে। আবার দেশগুলোর সঙ্গে পরামর্শ করে কাতার এমন পদক্ষেপ নেবে যা ইসরায়েলকে ভবিষ্যতে আগ্রাসন চালাতে ভয় দেখাবে। বিশেষজ্ঞদের মতে কাতারের ওপর ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই সতর্ক। হামলার পর দোহার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি ইতিমধ্যেই মানবিক জরুরি সহায়তার কার্যক্রমে প্রভাব ফেলেছে। আহত ও নিহতদের পরিবার এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কাতার ইতিমধ্যেই পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে। তারা ইসরায়েলকে শক্ত বার্তা পাঠাতে সামরিক ও কূটনৈতিক সমন্বয় করছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দোহা তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং আইন অনুসরণ নিশ্চিত করছে। বিশ্লেষকদের মতে কাতারের পাল্টা জবাব মধ্যপ্রাচ্যে নতুন চাপ সৃষ্টি করতে পারে। ইসরায়েল ও দোহার উত্তেজনা অঞ্চলকে অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কাতার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিস্থিতি সামলাচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে হুতিরা। আহত 20 ইসরায়েলি নাগরিক। কোনো কাজে আসছে না অবৈধ ঢাল বলে খ্যাত আয়রন ডোম ব্যবস্থা। ইয়েমেনি হুতিদের মিসাইল একের পর এক আঘাত হানছে। তা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সেনারা। এতদিন আয়রন ডোম নিয়ে যে গৌরব ছিল ইসরায়েলের, তা মাটিতে মেশার উপক্রম। হুতিদের সবাস্তবে হুতির সস্তা ড্রোনেই বারবার সেই ভ্রম ভেঙে দিচ্ছে এবং ইসরায়েলের নিরাপত্তার বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভাবিয়ে তুলছে নেতানিয়াহুকে। এবার এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হুতিদের মিসাইল আছড়ে পড়ছে ইরাত শহরে। আচমকা আঘাত হানায় শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আগুন আর আহত মানুষের আর্তনাদ। বিভিন্ন মাধ্যমে জানা যায় ইলাতের মানুষজন যখন সাইরেন শুনে আশ্রয় নিতে দৌড়াচ্ছিল, তখন আকাশে দুটি ইন্টারসেপ্টর ছুড়েও থামানো গেল না হুতিদের ড্রোন। প্রশ্ন উঠছে, আকাশে কোটি কোটি ডলারের ঢাল থাকলেও মাটিতে সাধারণ মানুষের জীবন কতটা সুরক্ষিত? আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তেল আবিব ভিত্তিক উদ্ধার সংস্থা MBA। বুধবারের হামলায় আহতদের মধ্যে 2 জন ষাটোর্ধ্ব পুরুষ গুরুতরভাবে জখম হয়েছেন। আরও 1 জন মাঝারি এবং 17 জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। অধিকাংশের শরীরে শার্পনেলের আঘাত রয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয় বলেও জানা যায়। টাইমস অব ইসরায়েল জানায়, হামলার আগে সতর্ক সাইরেন বেজে ওঠে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি। আয়রন ডোম থেকে 2টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ভূপাতিত করা যায়নি। ফলে ড্রোনটি সরাসরি শহরে আঘাত হানে, ভবনে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে আকাশ প্রতিরক্ষা এই ব্যর্থতার তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইলাত বারবার হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। গত সপ্তাহেও একটি ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে আঘাত এনেছিল। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ইসরায়েলের পতনের খুব বেশি দেরি নেই। এবার ইসরায়েলকে চাপে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য যিনি তেল আবিবের বন্ধু হিসেবে পরিচিত, তিনি এবার হাঁটলেন উল্টো পথে। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট জানান, অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। এই বক্তব্যে শুধু নেতানিয়াহুর পরিকল্পনা নয়, ইসরায়েলের ডানপন্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বড় ধাক্কা খেল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এবং নিজের প্রশাসনের নীতিতেও নাটকীয় মোড় ঘুরিয়ে দিলেন। বহু বছর ধরে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে সরব ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতারা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো সম্ভাবনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। সাম্প্রতিক মাসগুলোতে এই দাবি আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন সমর্থক থাকলেও ট্রাম্পের স্পষ্ট অবস্থান ইসরায়েলি রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে।
নিজ দেশের ডানপন্থীদের চাপের পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব দেশগুলোর নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আরব বিশ্ব ট্রাম্পকে সতর্ক করে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে অস্থিরতার ভয়াবহতা অকল্পনীয় হবে। এই সাক্ষাতের পরেই ট্রাম্পের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনীতিকরা। গত কয়েকদিনে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। এই অবস্থানে নতুন গতি এসেছে ট্রাম্পের বক্তব্যে। আন্তর্জাতিক মহল বলছে মার্কিন প্রেসিডেন্ট কার্যত এই সমাধানকেই সমর্থন জানালেন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বসতি স্থাপন অব্যাহত রেখেছে তেল আবিব। বর্তমানে 27 লাখ ফিলিস্তিনের মধ্যে 7 লাখের বেশি ইসরায়েলি সেখানে বসবাস করছে। বিশ্বের অধিকাংশ দেশ এই দখলদারিকে স্বীকৃতি দেয়নি। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েল এই বসতি বিস্তার আরও জোরালো করেছে, যা আন্তর্জাতিক আইনে স্পষ্ট অবৈধ। সৌদি আরব সহ আরব বিশ্বের একাধিক দেশ ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট করে পশ্চিম তীর যুক্ত করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। আঞ্চলিক সংঘাত রোধে এটি ইতিবাচক বার্তা দিয়েছে। ফিলিস্তিনি নেতৃত্ব মনে করছে ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এতদিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের একতরফা মিত্র ভাবা হলেও এই বক্তব্যে তারা দেখছে এক নতুন কূটনৈতিক সুযোগ। বিশেষ করে গাজার মানবিক বিপর্যয় ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থান ফিলিস্তিনির পক্ষে বড় সমর্থন হিসেবেই ধরা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে প্রতিক্রিয়া জানাবে নেতানিয়াহু। বিশেষজ্ঞদের মতে এর ফলে তিনি উভয় দিকের চাপের মুখে পড়বেন। নিজ দেশে ডানপন্থীদের কঠোর দাবি ও যুক্তরাষ্ট্রের কড়া বার্তা। ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলের নিরঙ্কুশ মিত্র হিসেবে পরিচিত হলেও এখন স্পষ্টই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে দুই রাষ্ট্র সমাধানের পথে এক ধাপ এগোলো। আন্তর্জাতিক মহল মনে করছে এর ফলে শুধু নেতানিয়াহুর পরিকল্পনায় নয়, সমগ্র অঞ্চলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক পরিসরে ধীরে ধীরে ইসরায়েলকে গণহত্যাকারী দেশ হিসেবে একঘরে করে ফেলা হচ্ছে। নেতানিয়াহু এমন এক দেশের নেতৃত্ব দিচ্ছেন যাদের থেকে দীর্ঘদিনের মিত্ররাও মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে তাদের পাশ থেকে এক চুলও সরে যাননি ট্রাম্প। গাজায় ইসরায়েলের চলমান হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, আর মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ পশ্চিমারাও। ইতোমধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে এবং ইসরায়েলের ওপর বাড়তি শুল্ক ও নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রেও জনমত বদলাতে শুরু করেছে। এমনকি নেতানিয়াহুর নিউ ইয়র্ক যাত্রাও ছিল টান টান উত্তেজনায় ভরা। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করছেন। বিশ্লেষকরা বলছেন, যাত্রাপথে কোনো ইউরোপীয় দেশে যদি জরুরি অবতরণ করতে হতো তাহলে হয়তো গ্রেপ্তার হতেন নেতানিয়াহু। তাই তার বিমানটি ইউরোপের কিছু আকাশসীমা এড়িয়ে বিকল্প রুটে গন্তব্যে পৌঁছায়। এই কঠিন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। গাজায় চলমান যুদ্ধবিরতির ব্যর্থতা কিংবা আন্তর্জাতিক সমালোচনার মুখেও তিনি প্রকাশ্যে কোনো চাপ প্রয়োগ করেননি। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে পূর্ণ সমর্থন ও গোলাবারুদ দিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান আটকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক সমালোচনা
ও কূটনৈতিক চাপ থেকে অনেকটাই আড়াল করে রেখেছেন ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন এই সমর্থন চিরস্থায়ী নাও থাকতে পারে। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেন, আমরা এখনও পুরোপুরি একঘরে হইনি, কিন্তু সেখানে পৌঁছাতে খুব বেশি দেরি নেই। গত মাসে ২৮টি পশ্চিমাপন্থী দেশ গাজা অভিযানের বিরোধিতা করে যুদ্ধ থামানোর আহ্বান জানায়। তাদের মতে ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের ওপর ব্যাপক প্রাণহানি ঘটাচ্ছে এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় দুর্ভিক্ষ বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ 10টি দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও জার্মানি অস্ত্র রপ্তানি আংশিকভাবে বন্ধ করেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে, যা এখন জাতিসংঘের আদালতে তদন্তাধীন। নেতানিয়াহু স্বীকার করেছেন ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। তিনি বলেন, ইসরায়েলকে হয়তো স্বনির্ভর সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে হবে। দেশটির বিশ্লেষকরা বলছেন, কূটনীতি ছাড়াও সংস্কৃতি, পর্যটন ও খেলাধুলার জগতে ইসরায়েলের বিরুদ্ধে বিরূপ মনোভাব বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনমতেও বড় পরিবর্তন এসেছে। জরিপে দেখা গেছে, অনেকেই মনে করেন গাজা ইসরায়েলের গণহত্যা অমানবিকতার চূড়ান্ত উদাহরণ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বেড়েছে। নেতানিয়াহু সব সমালোচনা উড়িয়ে দিয়ে বলছেন, ইসরায়েল ৭ অক্টোবরের হামলার জবাবে আত্মরক্ষার বৈধ লড়াই চালাচ্ছে। তবে নতুন বসতি নির্মাণ প্রকল্প ও পশ্চিম তীর বিভক্ত হওয়ার আশঙ্কায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে শান্তির পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এবার মোদির গদিতে চোখ পড়েছে তরুণ তুর্কিদের। ক্রমশ আন্দোলন জালের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে। এই আন্দোলন আদৌ কি সামলাতে পারবেন মোদি, নাকি ধসে পড়বেন হাসিনা ও নেপালের অলির মতো? চীনা ইন্ধনে এই আন্দোলন চলছে বলে অভিযোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার পায়তারা চলছে দেশ জুড়ে। হিমালয়ের নীরব শৃঙ্গের মাঝে চিৎকার, পিচের রাস্তায় রঙিন রোষ, লাদাখে জেনজেট প্রজন্মের বিক্ষোভ কেবল প্রতিবাদ নয়, এটি এক রক্তিম সুর, যে সুরের বিষ ক্রমাগত বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। সম্প্রতি এশিয়া ও বিশ্বের অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলনে ক্ষমতাসীন অনেক জাদ্রেল সরকার পথ ছাড়তে বাধ্য হন। বাঘা বাঘা ক্ষমতাসীনরা তোপের মুখে পিছু হটেন, গ্লানির পরাজয় মেনে নেন তরুণ তুর্কি যোদ্ধাদের কাছে। তবে মোদি কি গদি হারানোর পথে? কি হচ্ছে ভারতে? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও সার্বিয়া সহ অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলন প্রতিবাদের আগুনের আঁচ এবার লাগছে মোদির গদিতে। কোথায় গিয়ে ঠেকবে এর শেষ তা বলা মুশকিল। অনেকেই মনে করছেন, চীন ভারত সীমান্তবর্তী লাদাখে চলমান আন্দোলনের পেছনে চীনের ইন্ধন থাকতে পারে। তাদের ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপের মুখে ফেলতে চীনের সঙ্গে আঘাত করছেন কিছু আন্দোলনকারী। এই প্রেক্ষাপটে ভারতের লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাদাখের র্যাঞ্জো হিসেবে সুপরিচিত। আজ শুক্রবার স্থানীয় সময়ে দুপুর 2:30 তার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, যার আগেই তাকে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। গত বুধবার লাদাখের রাজধানী লেহতে পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 4 জন নিহত ও অন্তত 80 জন আহত হন। 6 বছর ধরে অনশন আর মিছিলে শান্তিপূর্ণ দাবি জানিয়ে আসছিল লাদাখের মানুষ রাষ্ট্রত্ব ও সাংবিধানিক স্বায়ত্তশাসনের জন্য। কিন্তু বুধবার সে ধৈর্য ভেঙে গেল। শান্ত প্রতিবাদ মুহূর্তেই রূপ নিল ক্ষোভের বিস্ফোরণে। আন্দোলনের মুখপাত্র সোনাম ওয়াংচুক জানান, এ লড়াই কেবল লাদাখের নয়, এটি এক জেনজেট বিপ্লব যা তরুণদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে দিয়েছে কমপ্লিট শাটডাউন।
2019 সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এর ফলে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায় ভোটাধিকার ও প্রশাসনিক ক্ষমতা থেকে বঞ্চিত হয়। সেই সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব, সাংবিধানিক সুরক্ষার অভাব ও চাকুরির অনিয়ম তরুণ সমাজকে ক্রমেই অসহিষ্ণু করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, লাদাখের তরুণরা দীর্ঘদিন ধরে অধিকার ও স্বায়ত্তশাসনের অপেক্ষায় থেকে প্রতিশোধ পরায়ণ ও অসহিষ্ণু হয়ে উঠেছে। 2023 সালের এক সমীক্ষা জানায়, এখানে গ্রাজুয়েটদের মধ্যে প্রায় 26.5% বেকার, যা জাতীয় গড়ের দ্বিগুণ। লাদাখের রাস্তা এখন অধিকার ও স্বাধিকার সংগ্রামের প্রতীক। তরুণদের দাবি না মানলে পাহাড়ি সীমান্তে উত্তেজনা আরও বাড়বে। কারণ লাদাখের কাহিনী কেবল ভূ রাজনীতির নয়, এটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম।